আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে। আমরা বদর থেকে উহুদ হয়ে এখানে শত সংঘাতের মধ্যে এ শিবিরে এসে দাঁড়িয়েছি। কে প্রশ্ন করে আমরা কোথায় যাব? আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের। উদয় ও অস্তের ক্লান্তি আমাদের কোনোদিনই বিহবল করতে পারেনি। কবি আল মাহমুদ রচিত আমাদের মিছিল কবিতাটি মূলত সত্যের পথে অটল থেকে অবিরাম সংগ্রাম চালিয়ে যাওয়ার একটি কাব্যিক রূপ। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানে। যেই মানুষগুলোর অক্লান্ত পরিশ্রমে আমরা চমৎকার সব দেশীয় বিজ্ঞাপন চিত্র দেখে থাকি, যেই মানুষগুলোকে কখনোই দর্শক পর্দায় দেখতে পান না, আজ আমাদের স্টুডিওতে তেমনই দুজন মানুষ উপস্থিত হয়েছেন। তারা এই সময়ের অত্যন্ত গুণী দুজন নির্মাতা আছেন। আমার বায়ে আছেন সাবরিনা আইরিন এবং তারপর আছেন রাকা নসীন নাওয়ার। চলুন কথা বলি আজকের অতিথিদের সাথে। কেমন আছেন আপনারা? জি ভালো, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি রাকা নসীন নাওয়ারকে দিয়ে আসতে চাই যে বিজ্ঞাপন চিত্র নির্মাতা বলতে আমরা কিছু নাম শুনে থাকি। আমরা অবশ্যই আফজাল হোসেনের কথা বলবো, অমিতাভ রেজা চৌধুরী, লোয়ার খান, আদনান আল রাজীব সহ আরও বেশ কিছু নাম। তারা সবাই পুরুষ। নারী নির্মাতাদের নাম সামনে আসে না কেন? কোনো বৈষম্য আছে বলে মনে করেন? নারী নির্মাতাদের নাম আসে না কারণ নারীরা একটু নির্মাণে বোধহয় একটু কম। আমরা আছি, আমাদের নাম তো আসেই। তো আমার ধারণা নির্মাণে যখন আমরা আরো বেশি করে ইনভলভ হব মেয়েরা, তখন আপনারা নাম শুনে যাবেন। এই যে আমাদের এখন মানে তাহলে এই পেশা এতদিন ধরে কেন নারী নির্মাতাদের আগ্রহ কম, নাকি তাদের যোগ্যতা কম, নাকি তাদের কাজের পরিবেশ নেই? আসলে কেন এটা হচ্ছে? কাজের পরিবেশের একটা কথাটা আমরা পরে আসতে পারি, হাইজিন অ্যান্ড অল। বাট আমার মনে হয় আমি এভাবে চিন্তা করি যে যে যার মানে আগ্রহটা যেই বিষয়ে, সে সেই বিষয়ে সে নিজেই নিজের আগ্রহেই আসবে। আচ্ছা। সো আমি ওভাবে কখনো হিসাব করি না যে আরে মেয়েরা এত কম আসতেছে কেন, ছেলেরা এত আসতেছে কেন। আমার মনে হয় যিনি আসছেন সে তার যোগ্যতা, আগ্রহ, সময় সেভাবেই আসছেন এবং সেটা উনি করে নিচ্ছেন। আচ্ছা। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের গিভেন স্কোপের মধ্যেই আমরা আসলে কিভাবে মেয়েরা আমাদের নিজের আগ্রহের জায়গা থেকে আমরা আসতে পারি। তার মানে এটা স্বাভাবিক আপনি বলছেন? আমার কাছে স্বাভাবিকই মনে হয়, কারণ আমরা থাকে না যে স্কোপের, তো আমরাও তো সেটা ইউজ করেই সামনে এগিয়ে এসেছি। বা আইন আপু ভালো বলতে পারবেন, যেহেতু অনেকটা পথ দেখেছেন। আমার কাছে একটা জাস্ট মনে হয় যে এই যে সেক্টরে আমরা কাজ করছি, সে এই সেক্টরে যে মেয়েরা যে কাজ করতে পারে, সেই চিন্তা বা ধারণাটা আমাদের দেশে অতটা স্ট্রংলি নেই। ইভেন আপনি যদি পৃথিবী জুড়েও দেখেন, পৃথিবী জুড়েও কিন্তু নারী নির্মাতা অনেক বেশি না। সো এইটাও যে একটা প্রফেশন হতে পারে, এখানে যদি কাজ করা যেতে পারে, পুরো পৃথিবী জুড়ে এই ধরনের চিন্তা ভাবনা আছে, আমাদের দেশেও একইভাবেই আছে। সো আমি যখন আসলে ডিসিশন নিয়েছি যে আমি এই সেক্টরে কাজ করব, তখনও কিন্তু আমি ছোটবেলা শুনছি মানে এটা কি, মানে কি করবা, এটা ফিউচার কি, বা এটা প্রফেশন হতে পারে না। কারণ আমরা তো নর্মালি আমরা মেয়েরা যারা আছি তারা ধরেন নাচ, গান, ছবি আঁকা, আবৃত্তি, এগুলোতে আসলে ফ্রন্ট ক্যামেরার সামনে অথবা কাজ করে, কিন্তু ক্যামেরার পিছনেও যে কাজ করে স্পেসটা আছে বা করা যায়, এইটার চিন্তা ভাবনাটা আস্তে আস্তে এখন দূর হচ্ছে। কিন্তু এখনো আপনার কি মনে হয় না যে আরো বেশি নারী নির্মাতার অংশগ্রহণ এখানে প্রয়োজন আছে? হ্যাঁ, হচ্ছে এবং হবে এটা আরো বেশি। এখন আপনার ফিকশনে আছে, এখন আপনার সিনেমাতে আছে, এখন বিজ্ঞাপনে আসে, এখন কিন্তু আসা শুরু হয়েছে। আরেকটা সেক্টর যদি বলি নন ফিকশন, ডকুমেন্টারি। আমি রিসেন্টলি ডক ল্যাবের 2টা ওয়ার্কশপ করলাম। ওটা নারী নির্মাতাদের জন্যই তৈরি ছিল, নন ফিকশন স্টোরি টেলিং ফর উইমেন ফিল্ম মেকার্স। ওখানে দেখলাম আমি 10 জন 20 জন করে শক্তিশালী নারী নির্মাতারা ওনারা আসছেন বা উনি কাজ করছেন। এখন তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফাইন আর্টস নিয়ে পড়ানো হচ্ছে, তারা আসলে কোথায় যাবে? পড়াশোনা শেষ করে তাদের তো একটা জায়গায় যেতে হবে, কোথাও না কোথাও যেতে হবে, সেটা ফিকশনই হোক, নন ফিকশন হোক বা বিজ্ঞানে হোক, তাই না? মানে একটা জিনিস হচ্ছে কি, এই সেক্টরটাতে আসার জন্য নট নেসেসারি যে আপনার ধরেন ফাইন আর্টসে পড়তে হবে অথবা ধরেন ফিল্ম মিডিয়াতেই পড়তে হবে, ডিফারেন্ট প্রফেশন থেকেও আসতে পারে আর কি। সেটা হচ্ছিল এই সেক্টর নিয়ে আমাদের অ্যানালাইজ করার জায়গাটা খুব কম, যে এখানে আসলে কি হয়। ধরেন আমরা খালি ডিরেক্টরদেরকে চিনি, খালি তো ডিরেক্টর না, এখানে আপনার আর্ট ডিরেক্টর আছেন, কস্টিউম ডিজাইনার আছেন, প্রোডাকশন ডিজাইনার আছেন, প্রডিউসার আছেন, লাইন প্রডিউসার আছেন, অনেক বড় একটা কপিরাইটার আছে, হ্যাঁ অনেক কিছু আছেন। কিন্তু এত কিছু তো আসলে আমরা জানি না। নরমালি আমার কাছে যেটা মনে হয় কি, যখন আমরা অনার্সে পড়তে যেতাম তখন কিন্তু আমরা আসলে জানতাম না যে এই সাবজেক্টে কি কি পড়তে হবে আমাকে। এটা কিন্তু আমরা না পড়েই ঢুকি আর কি। সো তারপর পড়তে হয়, তখন আমার হয়তো বা ইন্টারেস্ট হয় অথবা ইন্টারেস্ট আমি হারাই, তারপর আমি চেঞ্জ করি। তো আমার মনে হয় এই সেক্টরের পরিধি যদি বাড়ে, তাহলে মানুষ আরো অংশগ্রহণ আগ্রহী হবে আর কি। রাকা নসীন,
আপনারা দুজনেই জনপ্রিয় সব বিজ্ঞাপন নির্মাণ করেছেন। নারীর গল্প বলতে যে নারী নির্মাতা কতটা প্রাধান্য পাচ্ছেন বলে মনে করেন, আর এই পেশায় নারীদের কাজের স্বাধীনতা কম নাকি কাজের পরিবেশ ঠিক নেই, চ্যালেঞ্জগুলো আসলে কেমন? আপু শুরু করেন। আচ্ছা, আবার একটু বলবেন প্রশ্নটা? আমার কথা হচ্ছে যে নারীর গল্প বলতে নারী নির্মাতারা কতটা প্রাধান্য পাচ্ছেন বলে মনে করেন? আচ্ছা, নর্মালি যেটা হয় যে কোনো গল্প যখন একটা মেয়ের পয়েন্ট অফ ভিউ থেকে হয়, ডেফিনেটলি অনেকে চায় যে এটা একটা মেয়ের পার্সপেক্টিভ থেকেই বানানো হোক আর কি। সেক্ষেত্রে একটা প্রাধান্য থাকে, উইচ ইজ ট্রু। কারণ অনেক সময় অনেক ডিটেল আছে যেটা হচ্ছিল পার্সপেক্টিভ হয়তো বা একটা মেল ডিরেক্টর নাও দেখতে পারে, বা একটা পয়েন্ট অফ ভিউ একটা মেল ডিরেক্টর নাও কানেক্ট করতে পারে, যেটা আসলে মেয়েরা পায়। সো এখান থেকে কিছু কিছু ক্ষেত্রে এটাতে আমাদের অ্যাডভান্টেজ আছে, সেটা আমি বলবো, সেটা আমরা পাই। আর সেকেন্ড যেটা বললেন, আমার কথা হচ্ছে যে আমি কি বলছিলাম যে এই পেশায় নারীদের কাজের স্বাধীনতা আসলে কেমন, বা এটা কি কম নাকি আসলে কাজের পরিবেশ নেই যেটা আপনি বলছিলেন প্রথমেই, বা চ্যালেঞ্জগুলো কেমন? যেটা পার্সপেক্টিভের কথা আসছিল, একটা আমরা তো বিজ্ঞাপন বানানোর সময় একটা স্ক্রিপ্ট নিয়ে কাজ করি। জি। সো ওখানে তো ক্যারেক্টার্স থাকে, টাইম অ্যান্ড স্পেসের একটা বর্ণনা থাকেই। সো আমার মনে হয় আপুও এগ্রি করবেন, আমরা নারীর দৃষ্টিটা থেকে ওখানে কোনো ইনক্লুশন করা যায় কিনা ইন্টারেস্টিং সেটা অ্যাপ্লাই করি। এবং আমি পার্সোনালি কখনো ভাবে মানে আমি বলেছি বা সেটা হয়নি এরকম হয় নাই, যে থাকে না যে একটা ক্যারেক্টারের সাথে একটা ভাই লিখা স্ক্রিপ্টে, ওটাকে আমার মনে হয়েছে এখানে একটা বোন দিলেও হয়। বা এই ইনক্লুশন গুলোতে আমি সবসময় একটা প্রাধান্য পেয়েছি, বা আমার ক্লায়েন্ট বা এজেন্সির যারা থাকেন, দে ট্রাস্ট আস, আই থিঙ্ক, আমাদের পার্সপেক্টিভটাকে। আর চ্যালেঞ্জের কথা কি ভাইয়া, এই যে ফিল্ম মেকিং, এই সেক্টরটা ইটস নট আ ভেরি পপুলার সেক্টর। সো এইটা এখনো রেডি না, মানে ইকোসিস্টেমটা এত ফুলফিলড না উইথ লট মেনি থিংস। যেমন আমাদের ইন্স্যুরেন্স করা থাকে না, আমাদের থাকে না, আমাদের কোনো তো প্রমোশনও নাই, আমাদের কোনো রিটায়ারমেন্ট পলিসিও নাই। সো এইটা আসলে পেশা হিসেবে এত প্রপার ইনফ্রাস্ট্রাকচারে আসেনি। দ্যাটস ওয়াই এটার তো এত পপুলার সাবজেক্টও না ইউনিভার্সিটিতে। আপনি যদি বুয়েটের আর্কিটেক্ট হন, আপনি কোন জায়গায় কাজ করবেন এটা আপনি সর্টেড, আপনি জানেন। বাট আমরা আমাদের মনের ভালোবাসা থেকে বা আমাদের ক্রিয়েটিভ আর্টস থেকে আমরা এই সেক্টরটায় আসি। সো আই হোপ আমরা যখন সামনে যাব, বা আমরা যখন এটাকে প্রফেশনালি নিয়েই ফেলেছি, আমরা সামনের দিনগুলোতে এটাকে ইনফ্রাস্ট্রাকচারে আনতে চাইবো, তখন হয়তো চ্যালেঞ্জগুলো কমে আসবে। কারণ এখন চ্যালেঞ্জটা মেয়ের জন্য বেশি, ছেলের জন্য বেশি। না, নিশ্চয়ই আপনি ঠিকই বলেছেন। তো বাংলাদেশের প্রথম নারী নির্মাতা ছিলেন মঞ্জনারা বেগম রেবেকা, আমরা যদি ফিকশনের কথা বলি, যিনি 1970 সালে নির্মাণ করেন চলচ্চিত্র বিন্দু থেকে বৃত্ত। 2006 সালে আবার তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু আমরা যদি বিজ্ঞাপন জগতের কথা বলি, সেখানে মানে একটি নাম সবার আগে উচ্চারিত হবে, তিনি হচ্ছেন গীতিয়ারা সাফিয়া চৌধুরী। যদিও তার শুরু হয়েছিল কপিরাইটার হিসেবে, কিন্তু 1974 সালে অ্যাডকম অ্যাডভার্টাইজিং এজেন্সির প্রতিষ্ঠার মধ্যে দিয়ে তিনি এক অনন্য উচ্চতায় পৌঁছে যান। তারপর একটা দীর্ঘ সময় আমরা সেভাবে কোনো নারী উদ্যোক্তা বলি বা নির্মাতা বলি মানে আসে নাই কেন, যেটা আপনি বলছিলেন প্রথমে, যে রাকান হোসেন বলছিলেন, যেটা স্বাভাবিক। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার যেটা একটা হচ্ছে নির্মাতা, একজন হচ্ছে কপিরাইটার, আরেকজন হচ্ছেন ধরেন ওনারশিপ, উদ্যোক্তা বা যেটাই বলেন না কেন। এখন যদি বলেন নির্মাতা বললে কিন্তু এখন আছে, শুরু হয়েছে এখন। যেমন আমি শুরু করার আগে তানহা আপু শুরু করেছিলেন, কিন্তু উনি লং রানে বিজ্ঞাপন বানাননি আর কি। হ্যাঁ, তারপর ধরেন আমি শুরু করলাম, তারপর ধরেন রাকা শুরু করলেন, তারপরে ওইভাবে এখনো পরের লেয়ারে এখনো শুরু হয়ে আসে নাই আর কি। সো এইটার অনেস্টলি বলতে গেলে আমাদের দেশে, বা আমাদের দেশে না, পুরো ওয়ার্ল্ড ওয়াইডই এই ক্রিয়েটিভ সেক্টরে কাজ করতে গেলে কিন্তু যে সময়টা, যে টাইমটা, যেই ধৈর্যটা লাগে, সেটা আসলে সবার থাকে। আর আমাদের দেশের মেয়েদের ক্ষেত্রে তো মানে পারিবারিক একটা সাপোর্ট তো প্রয়োজন পড়ে, মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, তার পারিবারিক সাপোর্ট থেকে আরেকটা জিনিস আছে যে ফ্যামিলি সাপোর্ট ধরেন আপনাকে করলেও, তাহলে আপনি অনেক সময় আমাদের অনেক লেট নাইটে বেরোতে হয়, আর্লি রাইজে সানরাইজ শুট করতে হলে, বা অনেক সময় আমাদের অনেক রাতে ফেরা হয়। সো এইটার সারাউন্ডিং এ অনেক কিছু আসলে ফেস করতে হয় বাবা মাদেরকে আর কি। হ্যাঁ, বা
যারা বিশেষ আপনার করে নারীদের। close, হ্যাঁ হ্যাঁ, তো কেন কোথায় যাচ্ছে, ধরুন এটা যদি একজন নার্স হয় তাকেও শুনতে হয়, কিন্তু নার্স বা ডাক্তারের ক্ষেত্রে ওদের সুন্দর একটা ওয়েল নোন একটা পরিবারকে কৈফিয়ত হ্যাঁ, দিতে হয়, বাড়িওয়ালাকে interest- কৈফিয়ত দিতে হ্যাঁ, হয়। কিন্তু ধরুন আমি যখন বলি যে আমি মিডিয়াতে কাজ করি বা ডিরেক্টর, তো এটার একটা নেগেটিভিটি ইমেজ সাধারণ মানুষের মাথায় আসলে থাকে আর কি, যে একদমই। এত রাত হওয়ার কি আছে, একদমই। এত রাত করে কি করবে আর কি। সেই। সো একটা ধরুন ব্যাংকও ক্লোজ হয়ে গেলে র্যাপ আপ করে বাসায় যেতে যদি 10টা-11টা বাজে, অতটা কৈফিয়তের দিতে হয় না যতটা আসলে আমাদের দিতে হয় যে এত রাত কেন হবে। একদমই। যদিও আমি আমার পার্সোনাল লাইফে বা আমার ফ্যামিলি থেকে এই বাইন্ডিংস গুলো ছিল না বলে আমি এই জায়গাটা আসতে পেরেছি, কিন্তু সবাই তো আর আমার মতো না আসলে। রাকান হোসেন কি এই বিষয়ে একমত? আমি একদম পারফেক্টলি একমত, কারণ ফ্যামিলি সাপোর্ট আই থিঙ্ক ইটস দ্য বেস্ট সাপোর্ট। প্লাস আমার ফ্রেন্ডদেরও, মানে যদিও ফ্রেন্ডরা অনেক বেশি সাপোর্ট করে না, জি বাট মেন্টাল সাপোর্ট তো একটা ব্যাপার আছে। জি 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 তো আমার মনে হয় ইকোসিস্টেমটা আমাদেরকে অনেক হেল্প করেছে। জি আর টু বি ভেরি অনেস্ট, এটাও তো মনে হয় আমরাই ওইভাবে কনভিন্স করেছি। জি মানে আমরাও কাজ করেছি, আমরাও স্ট্রাগলটা করেছি, এবং বাবা মা বুঝছে যে এরা আসলে করবেই, সেটাই। সেই জন্য আর বেশি মনে হয় প্যারা আমরা দেয়। জানি যে একটা দীর্ঘ সময় আপনার জন্য লেগেছিলেন, বিশেষ করে আপনার অনেক অনেক আগে শুরু হয়েছে এবং তারপরের জেনারেশন আপনি যদি বলেন আমার 14 বছর হয়েছে। 14 বছর হয়েছে, একটা দীর্ঘ সময় কিন্তু। তো সাবিরা আরিন, আমি একটু ভিন্ন প্রসঙ্গে যদি আসি, বলা হয়ে থাকে এখানে বড় এক ধরনের সিন্ডিকেট সক্রিয় কাজ পাওয়ার ক্ষেত্রে এবং কাস্টিং পাওয়ার ক্ষেত্রে। এটা কি সত্য? সত্য হলে কেন এমনটা হচ্ছে বলে মনে করেন? আচ্ছা, আমার কাছে আমি আমি এত বছর কাজ করার এক্সপিরিয়েন্স থেকে বলি যে এটা আমার কাছে মনে হয় না সত্য, কারণ যদি এটাই হতো তাহলে আমি হচ্ছি পুরান ঢাকার একজন মেয়ে, জি এখান থেকে এখানে আমার কেউ পরিচিত কেউই ছিল না, সেখান থেকে আমি কাজ করে আস্তে আস্তে নিজেকে এই জায়গায় আনতে পেরেছি। জি কেউই পরিচিত ছিল না আমার, ধরেন ভাই আছে, চাচা আছে, ফুপু আছে, বা কেউ যে এমন কেউই ছিল না। আচ্ছা যদিও আমার শুরুটা হয়েছিল আরেকটা প্রাইভেট চ্যানেল থেকে, সেখানে আমি হচ্ছে একটা বাচ্চাদের প্রোগ্রাম করতাম, কিন্তু সিন্ডিকেট যদি থাকতো তাহলে তো আমার এখানে থাকারই কথা না। জি 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 সো আমি পার্সোনালি এগুলো দেখি নাই, কিন্তু একটা হতে পারে যেটা আমার কাছে মনে হয় অনেক সময় থাকে না, যেমন ধরেন আমি একটা গল্পের একটা চরিত্র নিয়ে ভাবছি বা একটা টিভিসির একটা কাস্টিং নিয়ে ভাবছি, কে 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 হতে পারে চিন্তা করতে করতে হয়তো বা আপনি সামনে আসছেন, জি দেখা হয়েছে আপনার সাথে, তখন মনে হয় আচ্ছা পাবেল ভাইকে তো নিতে পারি এটাতে। হুম 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 হুম। এর মানে তো এটা না যে ধরেন আমি আপনাকে কিন্তু ইয়ে একটা করেছি। সুস্পষ্ট অভিযোগ আছে, সেটা হচ্ছে যে অল্প কিছু মুখ ঘুরে ফিরে প্রায় সব বিজ্ঞাপনে দেখা যায়। এটা কেন হচ্ছে তাহলে? এখন দেখেন কি, মানে এই দায়টা কে নিবে আসলে? না, এই ডিরেক্টর হিসেবে আপনারা নেবেন নাকি আপনার কাস্টিং ডিরেক্টর নেবে? বিজ্ঞাপনের ক্ষেত্রে কাস্টিং আসলে ডিপেন্ড করে হইলো 3টা জায়গা থেকে, একটা হচ্ছে প্রোডাকশন হাউস, একটা হচ্ছে এজেন্সি, আর একটা হচ্ছে ক্লায়েন্ট, যার Client. প্রোডাক্ট আসলে এই জিনিসটা প্রেজেন্ট করবে। জি যদি আপনি সেলিব্রিটি থেকে চিন্তা করেন তাহলে এটা হচ্ছিল অলরেডি তারা অ্যাম্বাসেডর হয়ে তারপর বিজ্ঞাপনটা করতে আসে, তো জি। তাদের সাথে অলরেডি এটা ডিল করা থাকে। জি। আর নতুন ফেস যদি নাই আসতো তাহলে তো নতুন নতুন ফেসগুলো এতদিনে তৈরি হতো না আর কি। অনেক কাস্টিং আমি এরকমও কাজ করেছি, জীবনে কাজ করে নাই, ফার্স্ট আমার সাথে কাজ করছে, তারপর এখন ও ভালো কাজ করতেছে। সো আপনি যদি সেলিব্রিটিতে বলেন যে না ওকেই বেশি দেখা যাচ্ছে, তাহলে ও তো আসলে ওই ব্র্যান্ডের অ্যাম্বাসেডর, সো অ্যাম্বাসেডর হলে তো ওকে নিয়েই কাজগুলো হবে। অথবা কোনো আর্টিস্ট হয়তো পপুলার হয়ে যাচ্ছে, র্যান্ডম আমি সে একটু কাজ add করে করতে যাচ্ছে। পারি হ্যাঁ আপনার সেটা সাথে? সেটা হচ্ছে একজন আর্টিস্টকে যখন আমরা কনফার্ম করি বা যে কোনো এইচওডিকেই যখন কনফার্ম করি, সে অ্যাভেলেবল কিনা, এটা একটা আছে। তার টাকা পয়সা, তার রেমুনারেশন ফিট হচ্ছে কিনা, সবকিছু কিন্তু ম্যাটার করে। স্ক্রিন টেস্টে ঠিক হচ্ছে হ্যাঁ, কিনা। বিজ্ঞাপনে এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা কিন্তু একটা খুবই টাফ একটা টাইম লাইনে কাজ করি। হ্যাঁ, জি সো 5 তারিখে শুট মানে 5 তারিখেই হতে হবে। জি 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 এখন 5 তারিখে যদি অমুক একজন অ্যাভেলেবল থাকে যার সাথে আমার রেমুনারেশন নিয়ে কোনো ঝামেলা নাই, তার গল্পে উনি ফিট, আমি তো তাকেই নিব। রাইট এবং কারণ আমাকেও কিন্তু এভাবেই চুজ করা হয়, আমি অ্যাজ আ ডিরেক্টর বা অ্যাজ আ প্রোডাকশন হাউস আমি ঠিক অ্যাভেলেবল কিনা, আমার বাজেট time ঠিক এ আছে ঠিক কিনা, আছে আমার কিনা। টাইম ঠিক আছে কিনা। জি এখন আপনি যদি সিন্ডিকেট বলেন, আমরা যেই এনার্জি দিয়ে কাজ করি, সিন্ডিকেটের কোনো জায়গা নাই, কারণ আমরা প্রত্যেকে আমাদেরকে প্রমাণ করে আসছি। জি জি অপ্রমাণিত কেউ আসলে কাজ করেও না। আমি এখানে একটু ইন্টারফেয়ার করতে চাই যে ক্লায়েন্টের মন রক্ষা করতে গিয়ে অনেক সময় গল্প নষ্ট করতে হয়, এমন কি হয়েছে? ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমরা বিজ্ঞাপন বানাই, জি। বিজ্ঞাপন কি একটা প্রোডাক্টের বিজ্ঞাপন হয় বা একটা কোনো ব্র্যান্ড হয়তো একটা কিছু করে, সো এটা তো আসলে ক্লায়েন্টের কাজ, জি। এটা তো ক্লায়েন্টের প্রোডাক্ট। আমরা জিনিসটাকে, আমরা যেটা পারি ওনারা যেটা পারেন না জি সেটা আমরা করি, জি সো সেখান থেকে ওনার বেবিকে তো উনি রক্ষা করতে চাবেনই। জি সো এই কারণে আমার মনে হয় ওনার এক্সপেকটেশনটা এরকম থাকে যে আমরা জিনিসটাকে ঠিকঠাক করি, জি। ওনার মেসেজটা যাতে উনি
প্রপারলি নিতে পারে জি। এই কারণে উনি হয়তো ওই কথাগুলো বলে, কারণ আমরাও জানি আমরা দিন শেষে বিজ্ঞাপন বানাচ্ছি, জি সো আমরা ওইটা হ্যান্ডেল করি। জি So, আমি এক সময় খুবই রিয়্যাক্ট করতাম যে এটা বলতেছেন কেন, বাট ইট ইজ ট্রু, এটা তো ওনারই প্রোডাক্ট দিন শেষে, উনি তো আর খারাপ চাচ্ছেন না। আমি একটু অ্যাড করি, আমি রাকার সাথে একমত। সেটা হলো নর্মালি বিজ্ঞাপনটা কি, একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টের সম্পর্কে আসলে আমি ম্যাস পিপলকে জানাবো, অথবা আমি এই প্রোডাক্টে যারা টার্গেটেড অডিয়েন্স তাদেরকে জানাবো। হ্যাঁ, সো গল্পটা আসলে হয় কিন্তু প্রোডাক্টটাকে বেস করে, রাইট? সো যখন একটা স্ক্রিপ্ট আসে, স্ক্রিপ্ট কিন্তু আমরা করি না, হ্যাঁ, আমরা কিন্তু প্রোডাকশন হাউস, আমরা এটা ভিজুয়াল ট্রিটমেন্টটা করি আর কি, হ্যাঁ। সো স্ক্রিপ্টটা যখন আসে, স্ক্রিপ্টটা কিন্তু রিসার্চ হয়ে তারপর আসে। জি সো এটা ধরেন হয়তো অনেক কিছু মনে হতে পারে যে গল্পের তাগিদে এটা তো বোধহয় এরকম করলে ভালো হবে, কিন্তু এই জায়গাটা আসলে বিজ্ঞাপনের জায়গাটা না। আমাদের জায়গাটা চিন্তা করতে হয় গল্পের প্রয়োজনে প্রোডাক্টটা এভাবে আসলে ভালো হবে। জি জি তো এই কারণে আসলে এটা আচ্ছা, এমনিতে আপনাদের দুজনের সাথে আমার কাজ করার অভিজ্ঞতা আছে, আমি 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 দেখেছি আপনারা কি পরিমাণে স্ট্রাগল করেন, কিন্তু আমরা দেখেছি একটা সময়, যে আমি নিজেই দেখেছি যে মানে একটা সময় ছিল না এটা, যে ক্লায়েন্ট এসে সেটে বসে থাকা বা ইনপুট দেয়া, এটা কি কাজের ক্ষেত্রে ব্যাঘাত ঘটায় রাকানুশিন? ইনসেনসিটিভ যারা, তাদের থাকে না টাইম অ্যান্ড স্পেস না বুঝে যখন কথা বলে, তখন অবশ্যই ব্যাঘাত ঘটে। জি বাট আমি নিজেকে মানিয়ে নিয়েছি, আমি জিনিসটাকে হ্যান্ডেল করা শিখে গেছি বা শিখছি, জি যে রেসপেক্টফুলি কিভাবে বলবো, যে 1 মিনিট পরে বলেন, জি। বা আমি একটা টেক নেই, তারপর আমরা এটা নিয়ে প্রিভিউ করি, আলোচনা করি, দেন শটে যাই। জি। কারণ উনি যদি আমার মানে একটা টাইমের মধ্যে উনি বারবার পোক করতে থাকে, আমার তো প্রোডাকশন লম্বা হয়ে যাবে, রাইট তখন তো উনারই লস। রাইট। উনি একটা শটের জন্য আরো 20টা শট হয়তো মিস করবেন। এমনও হয়েছে, আমি দেখেছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, যে আপনার ডিরেক্টরের পাশে ক্লায়েন্ট বসে আছে এবং একটা টেক 30-35 বার নেওয়া হয়ে গেছে, একদম একদম। তারপরও ক্লায়েন্ট আসলে স্যাটিসফাইড না, বা উনি নিজে জানেন না উনি কি চাচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ, এরকম সেটাই। ক্লায়েন্ট খুবই যন্ত্রণা। তো এতে করে তো পুরো প্রোডাকশন টিমটাই সাফার করছে। Absolutely. এইটা একটা আমি একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে আমার, সেটা হলো অনেক সময় যেটা হয় যে যখন আমরা একটা টার্মস আছে পিপিএম, যেটা আমরা ছিল প্রি প্রোডাকশন মিটিং যেটা বলে, সো প্রি প্রোডাকশন মিটিং এ যে ক্লায়েন্টটা থাকেন না, সে যদি শুটে যান, তখন তার জন্য একটা মিসকমিউনিকেশন হয় আর কি, কারণ সে পুরো টেবিলে ডিসকাশনটারে ছিলেন না। আরেকটা যেটা হয়, আমরা তো আসলে শর্ট টু শর্ট নিই আর কি, হ্যাঁ, তো শর্ট টু শর্ট নিলে কি হয়, এটার আগে কি হবে, এটার মিডলে এটা, এরপরে এটা নেব। সো ক্লায়েন্ট বা আমরা যার কথাই বলি না কেন, সেটা ইন্ডিভিজুয়াল শর্ট দেখে তার হয়তো বুঝতে অনেক সময় ঝামেলা হয় আর কি। এটা ছাড়া অনেক বড় ইস্যু হয় না, কারণ আমি সবসময় ট্রাই করি প্রি প্রোডাকশনে যাতে আমরা একদম ক্লিয়ার ফেসে থাকি আর কি, যে কি করতে চাই। না ঠিক আছে, আমি একটু রাকানুশিনের কাছে জানতে চাই যে এই যে আপনি তো অ্যাপল বক্সে কাজ করতেন এক সময়, সেখান থেকে বেরিয়ে এসে আপনি নিজে প্রতিষ্ঠা করেন স্টুডিও ইয়েলো সামথিং, এবং আপনারা এটাকে বলছেন উইমেন লিড প্রোডাকশন হাউস, সেটা কেমন? উইমেন লেড, সেটা বলছি এই কারণে, কারণ এটার হেড তো আমি। জি, সো আমি ওই উইমেনের ওই পার্সপেক্টিভ থেকে এটা উইমেন লেড, কারণ এখানে তো আমার সাথে কোনো পার্টনার নেই। উইমেন লেড, ওকে। এন্ড ইটস ভেরি ডিফিকাল্ট যখন আপনি একাই একটা কোম্পানি চালান, মানে সবকিছু প্রোডিউসিং থেকে শুরু করে ডিরেক্টিং, সো ওই জায়গাটা ইটস ভেরি মাচ উইমেন লেড অফ কোর্স, এন্ড ইটস উইমেন ফ্রেন্ডলি অ্যাজ ওয়েল। সো এই কারণে আর কি আমরা, মানে কারণ আর তো নাই খুব সম্ভব, মিমি আপার ছিল, আছে এখনো, দেন বোধহয় আমি। সো ইটস কোয়াইট আ বিট চ্যালেঞ্জ আমার জন্য। না, এবং আমি দেখেছি আপনার হাউসে মানে অনেক নারী কাজ করে থাকেন একসাথে, সেটাও কি একটা কারণ? আমি গতকাল একটা শুট করলাম, মানে গতকাল একটা প্রজেক্ট শেষ হলো, ওখানে জি। সবই মেয়ে, ডিওপি ছেলে, বাট মোর অর লেস এভরিবডি ইজ নারী। এটা খুবই ভালো, এটা খুবই আশার কথা যে নারীরা, আমার মনে হয় নারীদের একটা সেনসিটিভ একটা জায়গা তো থাকে, একটা আছে, কিন্তু ওই যে ঝামেলাটা হয় কি, যখন আমার খুব ভালো লাগে যখন আমার টিম পুরা মেয়ে থাকে আর কি, কিন্তু এটা বেশি দিন থাকে না আসলে। আচ্ছা আচ্ছা, মানে ওদেরকে ধরে রাখা যায়, এটা বেশি দিন থাকে না, এই যে কি বললাম এটা হ্যাঁ ট্রু কি না? হ্যাঁ, এটা না, এটা আমরা থিয়েটারেও দেখেছি, টেলিভিশন নাটকে দেখেছি, যে একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার কারণে বা হায়ার মানে স্টাডির কারণে সে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমার মনে হয় কি, কেন জানি মনে হয় কি একটা কেন জানি মনে হয় কি, আমার নিজের পার্সোনাল জায়গা থেকে বলি যে মিডিয়া মানে একটা নেগেটিভিটি আছে, তো জি জি, এই নেগেটিভিটির সিল থেকে একটু দূরে থাকতে চাই মেবি মেয়েরা আর কি। সো এটা একটা ঝামেলা। তো আপনি তো দীর্ঘদিন থেকে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এবং বর্তমানে রান আউট ফিল্মসের হয়ে কাজ করছেন, তো কোক স্টুডিও বাংলা সিজন 3-তে আপনি বেশ কিছু জনপ্রিয় গানের কি বলবো যে হেড অফ ডিজাইনার ছিলেন। জি, তো এই কোক স্টুডিওর সাথে আপনার জার্নিটা কেমন ছিল?
খুবই ইন্টারেস্টিং ছিল কোক স্টুডিও জার্নিটা, কারণ নর্মালি যেটা ছিল এটা ডিরেকশন দিয়েছে আদনান আল রাজীব। সো এই কাজটা যখন আসে নর্মালি যেটা হয় কি আমাদের রান আউটে মানে আমাদের এটা কি মালোমা দিয়ে শুরু হয়েছে? না, তাঁতি 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 দিয়ে শুরু করেছে, তাঁতির, মালোমা, তারপর হচ্ছে লং ডিস্টেন্স লাভ, তারপর হচ্ছে জাদু। জাদু এই 4টা গান আসলে রান আউট থেকে হয়। সো যখন এই কাজটা আসে তো আমরা সবাই নর্মালি আমাদের রান আউটে হয় কি যে কোনো কাজই হোক না কেন আমরা সবাই মিলে করতে পছন্দ করি আর কি। সেটা আমার কাজ হলে আদনান আমাকে বলে, আদনানের কাজ হলে আমি করি সেটা। জি। সো যেটা হয় যে এই কাজটার জন্য আমাদের আসলে একটা বাইরের প্রোডাকশন ডিজাইনারের আসার কথা ছিলেন, তো ভিসার জটিলতার কারণে উনি আসলে আসতে পারেন নাই। তো আচ্ছা আচ্ছা তখন যখন আমি দেখছিলাম যে এরকম একটা সিচুয়েশনে হইলো, তখন আমার মনে হলো ওকে ফাইন, তাহলে আমরা সবাই মিলে একসাথে কাজটা নামাই। কারণ আচ্ছা। নর্মালি যেটা হয় যখন একটা প্রোডাকশন ডিজাইন থাকেন না, তখন আর্ট একটা ওর স্টাইলে করবে, কস্টিউম একটা স্টাইলে করবে, ওভারঅল লুক অ্যান্ড ফিল লাইটিং একটা স্টাইলে করবে। সো এটা টোটালটা একটা ডিজাইনে ফেলতে হবে। জি সো এই ডিজাইনে ফেলার জন্য যে মানুষটা হওয়া দরকার ছিল, তখন আমি ওই কাজটা করি আর কি। সো এখানে করতে গিয়ে খুবই ইন্টারেস্টিং হয়েছে এই কারণে, কারণ এত বিগ স্কেলে আমরা কখনো করি না। এটা আমাদের চেষ্টা ছিল যাতে বাইরের কোক স্টুডিও থেকে যাতে একটু ডিফারেন্ট হোক। সো পুরোটাই ছিল একটা টিম। না না, আপনি যে কাজগুলোর কথা পুরাটাই বললেন একটা teamwork সবগুলো কাজই খুব ডিফারেন্ট ছিল এবং খুবই ভালো হয়েছে আমি বলবো খুবই personally। পপুলার হয়েছে। হ্যাঁ, এবং এই জন্য অবশ্যই রানওয়ার্ড এবং আপনি মানে ধন্যবাদ পাওয়ার জন্য। থ্যাংক ইউ। তাঁতিটা ওয়াজ অ্যামেজিং, অল দিস শাড়ি শাড়ি, হ্যাঁ। সুন্দর। তো রাকান হোসেন, আপনি গত বছর শর্ট ফিল্ম নির্মাণের জন্য সরকারি অনুদান পেয়েছেন, জি। সেটা কি নির্মাণ সম্পন্ন হয়েছে? গতকাল শেষ হলো। গতকাল? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কংগ্রাচুলেশনস আপনাকে সেটার। থ্যাংক ইউ। আর এবছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আপনার একটি শর্ট ফিল্ম প্রদর্শিত হয়েছে, আর আরেকটা ফিল্মের প্রজেক্ট একটা ল্যাবে গিয়েছিল ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এবারের আয়োজন কেমন ছিল? অন্যান্য দেশের নারী প্রতিযোগীদের কেমন দেখলেন? আর মানে সেটা একটু বলুন। ফার্স্ট অফ অল, ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি নাইস। জি কারণ আমার একসাথে দুইটা ঘটনা ঘটতো, একটা স্ক্রিনিং ছিল, একটা ল্যাব ছিল। সো ল্যাবে আবার যারা মেন্টর বা জুরি, জি ওরা আবার গিয়ে কিন্তু শর্ট ফিল্মটা দেখছে। সো প্যারালালি আমি ল্যাবের থাকে না কিরকম পারফরমেন্স, ওরা একটু পরখ করেও নিতে পারে যে ডিরেক্টর হিসেবে উনি কেমন। সো এটা একটা থাকে না ম্যানারিজমের মতো, যে একটা জি। দাওয়াত দেয়া জি। যে আমার কিন্তু সন্ধ্যায় স্ক্রিনিং আছে, এনজয়। তো ওইটা ওয়াজ ফ্যান্টাস্টিক। আর এবার এশিয়ান অনেক ফিল্ম দেখলাম, স্পেশালি কাজাকস্তান, কিরগিস্তান। সো আই থিঙ্ক এই বেলটার নারী ভিত্তিক ছবি বা নারী নির্মাতা, যেহেতু আপনি মেনশন করলেন নারী, ওভারঅল এই সেন্ট্রাল এশিয়ার ফিল্মগুলো এখন অনেক বেশি উঠে আসছে এবং ওরাও মেবি মানে অনেক প্যাশনেট ওয়েতেই কাজগুলো করছে। সো দেখেছি, অনেকগুলো ফিল্ম দেখেছি, সো ইটস ভেরি ইন্টারেস্টিং। না, দেখলাম আপনি একেবারেই সক্রিয় ছিলেন সেখানে, আপনি বোধহয় নিয়মিত মানে গেছেন। ইয়েস, আমার খুব ভালো লাগে, মানে জি। কারণ ফেস্টিভ্যাল ছাড়া এই মুভিগুলো দেখার সুযোগ হয় জি। না। আর এবছর আপনি চলচ্চিত্র প্রযোজনা বিষয়ে উচ্চশিক্ষার জন্য দক্ষিণ কোরিয়ার বুসান এশিয়ান ফিল্ম স্কুলে যাচ্ছেন, ইনশাআল্লাহ। সেটা কতদিনের জন্য? সেটা হচ্ছে 8 মাসের, 8 মাসের। মানে সবকিছু। মানে এবছরই যাচ্ছেন তো? জি, মার্চে। মার্চে যাচ্ছেন, আচ্ছা। ওকে, আপনার জন্য শুভকামনা থাকবে। আর সাবরিনা আইরিন, আপনি বলছিলেন যে আপনার অনেকগুলো পরিচয় থাকার পর আপনি নিজেকে নির্মাতা হিসেবে দেখতে পছন্দ করেন। নির্মাণ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? অনেকগুলো পরিচয় আসলে নাই আমার যতগুলো পরিচয় আছে সবগুলো নির্মাণ কেন্দ্রিকই আর কি। আর আমি একটা জিনিস বিশেষ করে, সেটা হচ্ছে আমার যখন যেটা ফ্লোতে আসবে আমি সেটাই করি আর কি। যেটা করতে ভালো হ্যাঁ, লাগে। যেটা করতে ভালো লাগে। এখন যেমন আই রিয়েলি লাভ ডুইং বিজ্ঞাপন, কারণ আমার বিজ্ঞাপন করতে এভরি ডে নিউ গল্প, নতুন ক্যারেক্টার, নতুন জায়গা, নতুন চ্যালেঞ্জটা থাকে। সো আমার বিজ্ঞাপন করতে রিয়েলি আমার খুব ভালো লাগে। আর সামনেরটা আসলে আমি এখনো জানি না, আমি জানলে বোধহয় বলতে পারবো আর ওকে কি। সো ওকে এটা ওকে। তো রাকান হোসেনের আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি নির্মাণ নিয়ে? আমার মানে আপুর সাথে খুবই আমি রেসপেক্টফুলি একমত। আবার আরেকটা জায়গায় যদি যাই, আমার ইদানিং আমি প্রোডিউসিংটা নিয়ে খুব ভাবছি। জি কারণ আমি মোরালেস দেখলাম, যেহেতু আমি একটা প্রোডাকশন হাউসেও আছি, জি ওনার সেখানে, সো আমি কাইন্ড অফ প্রোডিউসিংটাই করছি। জি সো আমি না একটু নিজেকে একটু গুছিয়ে নেওয়ার জন্য আমি প্রোডিউসিংটাই মনোযোগ দিয়ে আমি চেষ্টা করতে চাই যে আমাদের দেশের ডিরেক্টরদেরকে আমি একটু সাপোর্ট দেয়া বা জি। তাদেরকে আমি প্রোডিউস করতে পারি কিনা। আচ্ছা আচ্ছা। বিকজ আই থিঙ্ক ডিরেকশন তাও আমরা দিয়ে দিতে পারবো, বাট একটা খুব শক্ত সাপোর্ট সিস্টেম আপনার কর্মদক্ষতাকে অনেক বাড়িয়ে দিতে জি পারে। জি জি, নিশ্চয়ই। যেটা আপুর সাথে গল্প করছিলাম, রান আউটের যে পাওয়ারটা,
যে দে আর ভেরি মাচ থাকে না যে ইন দেয়ার দে প্রডিউসিং স্টাইল অর সিস্টেম ইজ ভেরি ইনক্লুসিভ। সো আমি নিজে এবার একটু প্রডিউসিংটা শিখতে চাই যে জিনিসটা কি করে হবে। খুবই ভালো, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দুজন এসছেন এবং সময় মতো এসছেন। আমি মাস্ট মেনশন যে আপনারা একেবারে টাইমলি এসেছেন। আজকে মানে যানজট ছিল ঢাকা শহরে, আমি জানি, আপনারা জানেন যে, এবং 5টার সময় আপনারা এসে বসে আছেন। এই জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং নিশ্চয়ই আবার দেখা হবে, কথা হবে আপনাদের সঙ্গে। আপনাদের দুজনের জন্যই শুভকামনা। থ্যাংক ইউ থ্যাংক পাভেল ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। জি, ভালো থাকবেন আপনারা। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন, আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানটি। আমাদের আজকের আয়োজন এখানে শেষ হচ্ছে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।